আসসালামু আলাইকুম। কেমন আছো? তোমাদের মাঝে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আমি অজানা পৃষ্ঠা থেকে। আজকের গল্পটির নাম বিষাক্ত। লেখিকা মিথিলা জামান নিভা। গল্পটি পুরোটাই থ্রিলার কাহিনী এবং পুরোটি রহস্যে ভরা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। গল্পের সকল পর্ব পাওয়ার জন্যে অবশ্যই অজানা পৃষ্ঠা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শুরু করা যাক। ওদিকে দেখ কে এসেছে। রুহির এক কথায় ক্লাসের সব কয়টা মেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ক্লাসরুমের দরজার সামনে, আর তাকাতেই সবার চোখ ছানা বড়া হয়ে যায়। এমনভাবে সবাই তাকিয়ে থাকে যেন কোনো মানুষ না, ভূত দেখছে। নিধি। আজমপুর গার্লস স্কুলের ক্লাস 9-এর খ শাখায় একটা সাধারণ মেয়ে নিধির সাথে কিছুদিন আগে ঘটে গেছে এক দুর্বিষহ ঘটনা। ছোট্ট মফস্বল শহরে এই ঘটনা এই প্রথম ঘটল। কিশোরী নিধির জীবনটা মাত্র একদিনে তছনছ হয়ে গেল। কীরকম নির্লজ্জ মেয়ে একবার ভেবে দেখেছিস? আমি হলে তো ওই মুখ আর দেখাতাম না কাউকে। এখন সমস্ত স্কুলের সামনে আমাদের ক্লাসের মানসম্মান কোথায় যাবে বল? কেন এসেছে ও? এই সময়ে ওর বাড়িতেই থাকার দরকার। এরকম ফিসফাস গুঞ্জনের মধ্যেই শান্ত ধীর পায়ে আস্তে আস্তে ক্লাসে ঢুকলো নিধি। প্রায় 40 জোড়া উৎসুক চোখ ওর দিকে তাকিয়ে আছে। সেদিকে যেন ওর কোনো খেয়ালই নেই। ঘোলাটে চোখে শূন্যের দিকে তাকিয়ে এসে মাঝ বরাবর একটা বেঞ্চে ধপাস করে বসে পড়ল। মুহূর্তেই 3টি মেয়ে কোথা থেকে একরকম ঝাঁপিয়ে এসে পড়ল। নিধি, তুই দয়া করে অন্য কোথাও গিয়ে বস, এখানে বসিস না। নিধি ছলছল চোখে তাকালো মেয়েটার দিকে। আমি কোথায় বসবো আশা? আমি তো সবসময় এখানেই বসতাম। তুই কোথায় বসবি সে তুই জানিস, এখানে বসিস না প্লিজ। নিধি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিজের ব্যাগটা নিয়ে পিছনের দিকে আগাতে থাকলো। সবার মুখের দিকে তাকিয়ে বুঝলো কেউ তাকে পাশে বসতে দিতে চায় না। একদম পিছনের একটা বেঞ্চে আস্তে করে যেয়ে বসলো। এখানে কেউ বসে না, কারণ এখান থেকে ক্লাসের পড়া কিছুই বোঝা যায় না। নিধি ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মাত্র 10টা দিন আগেও কত স্বাভাবিক ছিল সব কিছু। ভালো ছাত্রী হওয়ার সুবাদে সবাই তার সাথে মিশতে চাইতো। আশা, রূপা, মিতা। আজ ওরা যারা ওই বেঞ্চ থেকে উঠিয়ে দিল, ওরাই ওর পাশে বসার জন্য উদগ্রীব হয়ে থাকতো। আর আজ ও এতটাই অপবিত্র হয়ে গেছে যে কেউ ওর পাশে বসতে পর্যন্ত চায় না। কিন্তু এতে ওর দোষটা কোথায়? নিধির চিৎকার করে কাঁদতে মন চায়। বুকের ভেতর থেকে একটা জমাট কান্না ঠেলে বের হতে চায়, কিন্তু না। অনেক কষ্টে নিধি সামলায় নিজেকে। সে নিজেই নিজেকে কথা দিয়েছে সে কাঁদবে না, নিজেকে শক্ত রাখবে। ভিতর থেকে ভেঙে পড়লেও ওপর থেকে নিজেকে শক্ত রাখবে। প্রথম পিরিয়ড ঈশিতা আপার। এই স্কুলের মেয়ে টিচারদের আপা ডাকা হয়। ঈশিতা আপা কোনো কারণ ছাড়াই নিধিকে পছন্দ করতো না আগে থেকেই। কারণ ছাড়া ঠিক না, কারণ একটা আছে। ঈশিতা আপার বোনের মেয়ে লিজা, ওদের সাথেই পড়ে একই ক্লাসে। নিধির জন্য লিজা কখনো ক্লাসে প্রথম হতে পারে না। এই কারণে ঈশিতা আপা নিধিকে সবসময় একটু বাঁকা চোখেই দেখে। নিধি খুব ভালো করেই জানে তাকে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করে সে। ক্লাসে ঢুকতে ঈশিকা আপা সবার প্রথমে রোল কল নেয়, কিন্তু রোল নাম্বার 1 না ডেকেই 2 থেকে শুরু করে। আপা 1 রোল উপস্থিত। কাপা কাপা গলার কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকায় ঈশিতা। তার মাথাতেও ছিল না মাত্র 10 দিনের মাথায় মেয়েটা ক্লাসে চলে আসবে। চশমাটা খুলে অবাক চোখে তাকায় ঈশিকা নিধির দিকে। নিধি তুমি? নিধি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিজেকে একটু সামলে ঈশিতা বলে, তুমি এত তাড়াতাড়ি ক্লাসে চলে আসলে? নিধি উত্তর দেয় না। কি উত্তর দিবে সে? আরও কিছুদিন তোমার বাসায় বসে রেস্ট নেওয়া উচিত ছিল। পড়াশোনা তো রয়েছেই সারা জীবনের জন্য। আপা, আসলে সামনে আমাদের পরীক্ষা। ও, তা তোমার সব ব্যথা যন্ত্রণা কমেছে তো? নিধি হতবাক হয়ে ঈশিকার দিকে তাকায়। কিভাবে একজন শিক্ষিকা হয়ে ভরা ক্লাসে এই ধরনের প্রশ্ন করতে পারে? আরও অবাক হয়ে নিধি লক্ষ্য করলো ক্লাসে একটা হাসির চাপা গর্জন শুরু হয়েছে। অনেক চেষ্টা করে মেয়েরা হাসি থামানোর চেষ্টা করছে। বড্ড অসহায় লাগে নিধির নিজের কাছে। চোখ দিয়ে পানি ছিটকে বের হতে চায়। শরীর শক্ত করে নিধি দাঁড়িয়ে থাকে চুপচাপ।
মেয়েরা চুপ করো তোমরা। আর নিধি, তুমি ভালো করে ডাক্তার দেখিয়েছো তো? কোনো সমস্যা নেই তো আবার? নিধি আর সহ্য করতে পারে না, দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে সে। ক্লাসের মেয়েরা কিছুটা থমকে যায়। ঈশিতা একটু অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, বসো তুমি। কিছু মনে করো না আমার কথায়। আমি তো খুব সাধারণভাবে প্রশ্নটা করলাম, তাতেই তোমার এই অবস্থা? তুমি আবার ওদের নামে কেস করতে চাচ্ছ শুনলাম। তোমাকে যখন আদালতে নেওয়া হবে তখন আরও অনেক বাজে প্রশ্নের মুখোমুখি তোমাকে হতে হবে। তখন এভাবে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না, তাই নিজেকে সামলাও। নিধি ধপ করে বসে পড়ল। কেন তার জীবনটা এমন হয়ে গেল? সে তো কখনো কারোর সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। খুব সাধারণ একটা মেয়ে ছিল সে, যার জীবনের উদ্দেশ্যই ছিল শুধু পড়াশোনা করে অনেক বড় হওয়া, ভালো একটা চাকরি পাওয়া। কেন একটা কালবৈশাখী ঝড় তার জীবনটা এভাবে ওলটপালট করে দিল? কি যেন পড়িয়ে ঈশিতা আপা সেদিনের মতো চলে গেল। যাওয়ার আগে একটু বাঁকা চোখে কিছুক্ষণ নিধির দিকে তাকিয়ে গেল। নিধি পাথরের মূর্তির মতো বসে থাকে, কোনো পড়া তার মাথায় ঢোকে না। এর পরের ক্লাস সামাদ স্যারের। তিনি অঙ্ক ক্লাস নেন। নিধি একটু সামলাতে চেষ্টা করে নিজেকে, কারণ সামাদ স্যার মানুষটা অসম্ভব ভালো, তাকে একদম বাবার মতো স্নেহ করেন। এমন দিনও গেছে যে পরীক্ষার আগের দিন নিধির বাড়িতে যেয়ে পর্যন্ত অঙ্ক বুঝিয়ে দিয়ে এসেছেন। নিধিকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। প্রায় 10-12 বছর হয় এই স্কুল থেকে কোনো মেয়ে ম্যাট্রিকে বৃত্তি পায়নি। নিধিকে নিয়ে তাই সামাদ স্যার অনেক স্বপ্ন দেখেন যে নিধি এই স্কুলের হয়ে একটা সম্মান বয়ে আনবেই। কিন্তু তার আগে কি থেকে কি হয়ে গেল। সামাদ স্যার নিজেও 2 দিন স্কুলে ক্লাস নিতে আসেননি এই ঘটনা শোনার পর। এতটাই কষ্ট তিনি পেয়েছিলেন। নিধিকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন কিছু ফল আর হরলিক্স নিয়ে, কিন্তু তিনি তার কন্যাসম প্রিয় ছাত্রীর ওই অসহায় মুখ দেখার সাহস করতে পারেননি। তাই নার্সের হাতে করে ফলগুলো দিয়েই হাসপাতালের বারান্দা থেকে বিদায় নিয়েছিলেন। সামাদ স্যার খবর পেয়েছেন আজ নিধি ক্লাসে এসেছেন। তিনি যেন অপেক্ষাতেই ছিলেন নিজের ক্লাসের। ঘন্টা পড়তে তাড়াহুড়ো করে ক্লাস 9-এর দিকে ছুটলেন তিনি। ক্লাসের মুখে দেখা হলো ঈশিতা আপার সাথে। আস্তে দৌড়ান সামাদ স্যার, পড়ে যাবেন তো। ও ঈশিতা, কেমন আছো? আমি ভালোই আছি স্যার। আজ তো আপনার প্রিয় ছাত্রী ক্লাসে এসেছে, এজন্যই বুঝি এত তাড়াহুড়ো। ক্লাসের সবাই আমার প্রিয় ছাত্রী ঈশিতা। কোনো একজনকে নির্দিষ্ট করে প্রিয় ছাত্রী বলাটা কোনো শিক্ষকের আচরণ হতে পারে না। রাখুন তো আপনার জ্ঞানের কথা। স্কুলের সবাই জানে নিধির গুরুত্ব আপনার কাছে কি। এই বলে একটু মুখ টিপে হাসে ঈশিতা আপা। সামাদ স্যারের কথা বলতে ভালো লাগে না ঈশিতার সাথে। মেয়েটা কেমন নির্লজ্জ ভাবেন একবার। 10 দিন যেতে পারলো না, স্কুলে চলে এসেছে। কোথায় নিজেকে একটু লুকিয়ে রাখবি, বাড়ি বসে থাকবি, তা না এর মধ্যেই চলে এলি। অবাক হয়ে তাকান সামাদ স্যার ঈশিতার দিকে। এ কেমন আচরণ তোমার ঈশিতা? একজন শিক্ষিকা হয়ে ছাত্রীদের নিয়ে এভাবে কথা বলতে একটুও বাচ্ছে না তোমার? তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে আমি। আর এখানে ওর দোষটা কোথায় যে ওর নিজেকে লুকিয়ে রাখতে হবে? এটা ওর জীবনের একটা অ্যাক্সিডেন্ট, একটা কালো অধ্যায়। তার জন্য ও নিজেকে লুকিয়ে রাখতে হবে কেন? পড়াশোনা বাদ দিয়ে বাড়ি বসে থাকবে কেন? একটা মেয়ে হয়ে তুমি কিভাবে এই কথা বলো? মুখ বাঁকিয়ে ঈশিতা বলল, দেখুন স্যার, এটা গ্রাম পর্যায়ের একটা মফস্বল শহর। এখানে আমরা কেউ আপনার মতো এত উচ্চ মানের চিন্তা করি না। হয়তো আমার কথা শুনতে আপনার খারাপ লাগছে, তবে স্কুলের টিচার্স রুম থেকে শুরু করে প্রতিটা চায়ের দোকানে দোকানে পর্যন্ত এই নিয়ে কথা হচ্ছে। মেয়ে হয়েছে বলে একটা মেয়ের ব্যাপারটা বুঝতে পারছি। ওকে রাস্তায় হেঁটে আসা থেকে শুরু করে স্কুলে বান্ধবীদের সামনে কতটা মাথা হেট করে চলতে হবে। আপনি শহর থেকে এসেছেন তো আপনার কাছে এগুলো স্বাভাবিক হতেই পারে, কিন্তু এই শহরে ওকে এত স্বাভাবিকভাবে টিকে থাকা যাবে না। এটুকু বলেই ঈশিতা হনহন করে সামাদ স্যারের সামনে থেকে চলে যায়। সামাদ স্যার কিছুক্ষণ ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে ক্লাসের দিকে পা বাড়ান। প্রতিদিনকার মতো ক্লাস নিয়ে গেলেন সামাদ স্যার। নিধি একটাবারও স্যারের দিকে তাকাতে পারেনি। পুরোটা ক্লাস সে মাথা নিচু করে বসে থাকলো। সামাদ স্যারও ওর দিকে তাকায়নি একবারও। দেখ রুহি, সামাদ স্যারও একটাবারের জন্য তার প্রিয় ছাত্রীর দিকে আজ তাকায়নি। খুব ভাব মারতো না স্যারের ক্লাসেও, সব অঙ্ক পারে, ও ছাড়া কেউ পারে না, এমন সব নাটক করতো। এখন বোঝ, তোর প্রিয় স্যারও তোর দিকে এখন ঘুরে তাকাচ্ছে না। হ্যাঁ রে লিজা, ঠিক বলেছিস। এই বলে দুইজন খিকখিক করে হেসে দেয়। এই মেয়েরা
হাসাহাসি করতে চাইলে ক্লাসের বাইরে গিয়ে করো, এটা ক্লাস পার্ক নয়। স্যারের ধমকে দুইজন একটু চুপ করে। আজকের ক্লাস এই পর্যন্তই, কারো কোনো সমস্যা আছে বুঝতে? এই বলে সামাদ স্যার নিধির দিকে তাকান। প্রতিদিন ক্লাসের পর নিধি দাঁড়িয়ে কিছু না কিছু প্রশ্ন করবেই, কিন্তু আজ সে চুপ করে মাথা নিচু করে পেছনে বসে আছে। নিধি, স্যারের ডাকে ঈষৎ কেঁপে ওঠে নিধি। কতদিন হয় এমন দরদমাখা কণ্ঠে কেউ তাকে ডাকে না। হাওমাও করে কাঁদতে মন চায় নিধির। নিধি আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তুমি আজ পেছনে গিয়ে বসছো কেন? নিধি একবার চোখ বুলিয়ে দেয় পুরো ক্লাসের ওপর। সবাই চুপ করে আছে। এরপর নিধু একটি হেসে বলে, স্যার এমনিতেই, আগামীকাল থেকে যেন তোমায় সামনের বেঁচে দেখি, মনে থাকবে? নিধি হালকা ঘাড় কাত করে। আর আজ ক্লাসের পর তুমি আমার সাথে দেখা করে যাবে। এই বলে স্যার ক্লাস থেকে বাইরে চলে যান। ক্লাসে আবার একটা চাপা হাসির গুঞ্জন শুরু হয়। নিধির মনে হয় সে বেঁচে থাকতে নরক যন্ত্রণা ভোগ করছে। দুই হাতে মাথা চেপে বেঞ্চে মাথা দিয়ে শুয়ে থাকে সে। স্যার আসবো? টিচার্স রুমের সামনে শান্তভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিধি। বেশিরভাগ টিচার চলে গিয়েছে ছুটির পর। সামাদ স্যার বসে আছেন নিধির অপেক্ষায়। নিধি, এসেছো তুমি? জি স্যার, আপনি ছুটির পর দেখা করতে বলেছিলেন। আজ থেকে আমি তোমাকে বাড়িতে গিয়ে দিব, চলো। কিছুটা ছিটকে যায় নিধি। না না স্যার, দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আমি জানি নিধি, তুমি একাই যেতে পারবে। তুমি ভীষণ সাহসী একটা মেয়ে। সাহসী না হলে এত কম সময়ে নিজেকে সামলে নিতে পারতে না। কিন্তু আজ যদি তোমার বাবা তোমাকে বাড়িতে এগিয়ে নিয়ে যেতে আসতো, তুমি যেতে না তার সাথে? নিধি ঠোঁট কামড়ে কান্না সামলাতে চেষ্টা করে। তার নিজের বাবা এই ঘটনার পর তার সাথে কী ব্যবহার করে চলেছে, আর একজন বাইরের লোক তার সাথে কত সুন্দর করে কথা বলছে। নিধির ইচ্ছা করে স্যারের সামনে একটু কাঁদতে। সামাদ স্যার আর নিধি রাস্তায় হাঁটছে। স্যারের থেকে একটু দূরে দূরে হাঁটার চেষ্টা করছে সে, যাতে কেউ তার জন্য স্যারকে বাঁকা কথা না শোনায়। আইসক্রিম খাবে নিধি? না না স্যার, কিছু খাবো না। জোরে 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 মাথা নাড়ে নিধি। আমার খুব খেতে ইচ্ছে করছে, তুমি খেলে আমিও খেতাম। নিধি চুপ করে থাকে। চলো ওই দোকানটায় যেয়ে বসি, দুইজন দুইটা আইসক্রিম খেতে খেতে একটু গল্প করি। নিধি চুপচাপ স্যারকে অনুসরণ করতে থাকে। যতটুকু পারে স্কার্ফ দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করে সে, তার জন্য যেন স্যারের কোনো রকম অসম্মান না হয়। এখানে বসো। নিধি বসে পড়ে স্যারের থেকে একটু দূরে। একটু নিরিবিলিতেই বসে তারা। অনেকক্ষণ দুইজন চুপ করে বসে থাকে। সামাদ স্যার কিছুক্ষণ পর নিধির মাথায় একটা হাত দিয়ে বলে, তুমি কি কিছু বলতে চাও আমাকে নিধি? নিধি আর সহ্য করতে পারে না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে স্যারের কথা শুনে। এইটুকু ভরসা তার অনেক বেশি দরকার ছিল। সামাদ স্যার চুপ করে থাকেন, কিচ্ছু বলেন না। তিনি নিধিকে কান্নার সুযোগ করে দেন। কেঁদে কেঁদে মেয়েটা একটু হালকা হোক, ভিতরের কষ্টটা একটু হলেও বের করে দিক। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায় নিধির। বেশ কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে উঠে বলে, ওরা 7 জন ছিল স্যার, সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। কোথা থেকে তোমাকে অ্যাটাক করলো ওরা? আমার নিজের করা কিছু নোট ছিল আশার কাছে, আজ দিব কাল দিব করে ওরা ফেরত দিচ্ছিলই না। সামনেই পরীক্ষা, তাই ভাবলাম ক্লাস শেষে ওর বাড়িতে যেয়ে ওর কাছ থেকে নিয়ে আসবো। তারপর ওর বাড়িতে যেতেই ওর মা বলল ওখানে একটু খাওয়া দাওয়া করতে আর ওকে একটু অঙ্ক বোঝাতে, ওনাকে অঙ্কে অনেক কাঁচা তাই। কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বলে আমি প্রথমে রাজি হইনি। পরে ওর মা বলল যে সমস্যা নেই, ওর বড় ভাইকে দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবে। তবুও রাজি হচ্ছিলাম না, কিন্তু অনেক অনুরোধ করায় রাজি হয়ে যায়। তারপর কি হলো? ওকে অঙ্ক বোঝাতে বোঝাতে প্রায় সন্ধ্যা 7:30 বেজে যায়। ওর বড় ভাই আকাশ ভাইকে ওর মা বলে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। একসাথে হেঁটে আসছিলাম। হঠাৎ কিছুটা দূর যাওয়ার পর আকাশ ভাই বলেন যে তার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে হঠাৎ করে, তখনই যেতে হবে। আমি বাকি পথটা একা যেতে পারবো কিনা জিজ্ঞেস করে। যদিও একটু ভয় ভয় করছিল আমার, কারণ সন্ধ্যার কিছু সময় পর ওই এলাকাটা বেশ নির্জন হয়ে যায়। তবুও ওনার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে কিছু বললাম না। ভাবলাম দ্রুতই চলে যেতে পারবো, তাই ওনাকে ওখান থেকে বিদায় জানিয়ে জোর পায়ে হেঁটে এগোচ্ছিলাম আমি। তারপর আমি তখন আমাদের বাড়ির পাশের বড় মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছিলাম। ওদিকটা অনেক বেশি নির্জন আর অন্ধকার ছিল।
হঠাৎ করে কোথা থেকে 7 জন বিশাল দেহী পুরুষ আমার সামনে ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে চিৎকার করে উঠি, কিন্তু আমার চিৎকার বেশি দূর যাওয়ার আগেই আচমকা ওদের মধ্যে থাকা 2জন আমার মুখ চেপে ধরে। আমি পাগলের মতো হাত পা ছুটতে থাকি, কিন্তু বেশিক্ষণ পারি না। তার আগে আরও 2জন আমার পা চেপে ধরে। আমি তবুও সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকি, কিন্তু 7জন পুরুষের সাথে আমি কি আর পারি? আমাকে ওরা টানতে টানতে মন্দিরের পাশে একটা পুরনো ঘরের মধ্যে নিয়ে যায়। এতটুকু বলেই নিধি 2 হাত দিয়ে মুখ ঢেকে আবার ফুঁপিয়ে ওঠে। সামাদ স্যার চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে শূন্যের দিকে। স্যার, আমি ওদের পা পর্যন্ত ধরেছি আমাকে ছেড়ে দিতে, ওরা দেয়নি। পরপর 5 জনের অত্যাচার আমি সহ্য করি। আমার মুখে গামছা পেঁচিয়ে রাখা হয় যাতে আমি চিৎকার করতে না পারি। এরপর আমার আর কিছু মনে নেই। হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি হাসপাতালে। মন্দিরের পুরোহিত সকালে পূজা দেওয়ার সময় ওখানে আসলে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে আমার বাড়ি খবর দেয়। এরপর আবার বেশ কিছুক্ষণ 2জন চুপ করে থাকে। স্যার, আপনি বলুন, এখানে আমার দোষটা কোথায়? আমাকে কেন ওরা ওই দিন মেরে ফেললো না স্যার? কেন আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে চলে গেল? সারাটা জীবন আমি কিভাবে এই নরক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবো? তোমার কোনো দোষ নেই নিধি। দোষ যারা করেছে শাস্তি তারাই পাবে। তুমি ওদের মধ্যে কাউকে চিনতে পেরেছ? প্রশ্নটা শুনেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় নিধির। এদিক ওদিক তাকাতে থাকে। ভয় পেও না নিধি, আমাকে বলো। নিধি আস্তে আস্তে মাথা নাড়ে। কয়েকজনকে চিনেছি স্যার। কারা তারা? পাশের পাড়ার কমিশনারের ছেলে আবির। কি বলছো? জি স্যার, ও আমাকে অনেক আগে কুপ্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি। আমার উপর ওর অনেক আগে থেকেই রাগ ছিল। আচ্ছা, আর কে? মজিদ মিস্ত্রির ছেলে দেলোয়ার। ওরা সবসময় একসাথেই থাকতো। মিস্ত্রির ছেলে হলেও ওর সবসময় ওদের সাথেই চলাফেরা ছিল। আর একজন ছিল আক্কাস। সামাদ স্যার কিছুটা চমকে উঠলেন। কোন আক্কাস? আশার ভাই, যে তোমাকে এগিয়ে দিতে গিয়েছিল? জি স্যার, ওটাই ছিল ওর গুরুত্বপূর্ণ কাজ। ও ফোনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়, আর সেভাবেই প্ল্যান করে ওরা চলে আসে। ওর বাবা তো এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। নিধি চুপ করে বসে থাকে। আর কাউকে চিনতে পারোনি? ওদেরকে আমি চিনি না স্যার, তবে চেহারা মনে আছে আমার। আমি দেখলেই চিনতে পারবো। এখন তুমি কি ভাবছো? তুমি ওদের নামে মামলা করতে চাও? নিধি চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ায়। অবশ্যই চাই স্যার। ওদের সর্বোচ্চ সাজা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। তার জন্য আমাকে যতদূর যাওয়া লাগে আমি যাব। তুমি পারবে তো নিধি? ভেবে দেখেছো তো? এতটাও কিন্তু সোজা হবে না সব কিছু। ওরা অনেক প্রভাবশালী। হয়তো প্রথমে কেস নিতেই চাইবে না থানায়, তবুও তোমাকে থামলে চলবে না। মৃত্যুর হুমকি পর্যন্ত আসতে পারে। ঈষৎ হাসে নিধি। কি আর মারবে স্যার? আমাকে তো ওরা মেরেই ফেলেছে। আমি তো একটা জীবন্ত লাশ হয়ে ঘুরছি শুধুমাত্র। আমি আর মরণের ভয় পাই না স্যার। আমি শুধু ওদের শাস্তি দেখতে চাই, শুধু শাস্তি দেখতে চাই। দ্যাটস লাইক আ ব্রেভ গার্ল। তোমার এই সাহসটাই তুমি ধরে রাখো। আমি আছি তোমার সাথে। তোমার যে কোনো দরকারে, যে কোনো সমস্যায় আমাকে তোমার পাশে পাবে। ওই পিশাচগুলোর শাস্তি না দিয়ে আমি শান্ত হব না। নিধি অবাক হয়ে সামাদ স্যারের দিকে তাকায়। স্যার কোনো সময় কাউকে তেমন রাগ পর্যন্ত করতে পারেন না। সাদামাটা জীবনযাপন করেই যার দিন যায় সে কতটা আশার আলো তাকে দিচ্ছে। নিধির মনে অদ্ভুত একটা শান্তি, অদম্য একটা শক্তি হয় নিজের ভিতরে। ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে ওর, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ তার মুখে থাকে না। বাড়িতে ফিরতেই মায়ের আর্তচিৎকারে কলিজা নড়ে ওঠে তার। কি হলো আবার? ছুটে দরজার কাছে আসতেই দেখে তার বাবা তার মাকে মেঝেতে ফেলে ভীষণ মারছে, আর তার ছোট ফুপু মাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। বল, মেয়েটাকে আর বাইরে যেতে দিবি? আমার মান সম্মান সব শেষ করে দিয়ে তাও তোর মেয়ে ঠান্ডা হচ্ছে না। এখন বুড়ো স্যারের সাথে মাঝ রাস্তায় বসে নষ্টামি করছে। একদম আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন না আপনি। কি করেছে ও? আজ আসলেই বুঝতে পারবি কি করেছে। তোদের 2জনের আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। আগে কথা দিবি মেয়েকে আর পড়াবি না, তারপর খেতে পাবি। কত করে বলতাম, মেয়ে মানুষ এত পড়ে কি হবে, ভালো ঘর থেকে সম্বন্ধ পেয়েছি, বিয়ে দিয়ে দিই। না, তা হবে না। মা মেয়ের তাতে হবে না কোনোভাবে। বিদ্বান বিদুষী বানাবে মেয়েকে। এখন দেখ কি হয়ে গেল।
এখন ওই মেয়েকে বিয়ে দেওয়া দূরে থাক, কোথাও মুখ দেখানো পর্যন্ত যাবে না। তার ওপর আজ আবার অন্য কাহিনী। ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে বুড়ো স্যারের হাত মাথায় দিয়ে ছি 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 ছি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল যখন এলাকার লোকগুলো এসে আমাকে জানালো আজ আসুক ওই মেয়ে বাড়ি। কত ধানে কত চাল ওকে বোঝাবো আজ। নিধির শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে যাচ্ছে। তার নিজেরও লজ্জায় মাথা কাটা যাচ্ছে এটা ভেবে যে তার পিতৃসম শিক্ষককে জড়িয়ে এইসব কথা শোনা লাগছে। তার হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে ওর। দেখো ভাইজান, না জেনে কোনো কথা বলবে না। সামাদ স্যার নিধিকে নিজের মেয়ের মতো মনে করে। হয়তো এই ঘটনার পর ওকে সান্ত্বনা দিয়েছে মাথায় হাত দিয়ে। তুমি জিনিসটা এত বাজেভাবে বলছো কেন? তুই চুপ থাক, মুখ পুরি। বিয়ের পর স্বামীর সংসার থেকে বের করে দিল, উঠেছিস এখন আমার ঘাড়ে। আমার পরিবার নিয়ে আরেকটা কথা তুই বলবি না। নিধির ছোট ফুপু কবিতা ছলো ছলো চোখে তাকায় ভাইয়ের দিকে। তুমি জানো না কেন তাড়িয়ে দিল? পড়াশোনাটাও করতে দিলে না, কম বয়সে বিয়ে দিয়ে দিলে, যৌতুকের জন্য রোজ মারতো, এক পর্যায়ে তাড়িয়েই দিল। আজ পড়াশোনা জানলে কিছু একটা কাজ জুটিয়ে নিতাম, ছোট হলেও তোমার ঘাড়ে পড়ে থাকতাম না। নিধির বাবা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, খুব বিদ্বান হতেন উনি পড়াশোনা করে। একজন পড়াশোনা করতে যেয়ে দেখলি না কি হলো? সারা জীবনের মতো খুঁত নিয়ে বেঁচে থাকতে হবে। বিয়ে করবে না কেউ, এমনই হতো। নিধি ধীর পায়ে ঘরে ঢুকতে যাবে তার আগে হঠাৎ করে বাড়ির পাশে অনেক চিল্লাপাল্লা শুনে একটু চমকে ওঠে সবাই। ও সারোয়ার, খবর শুনতে পাইছো নাকি? নিধির বাবা নিধির দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে বলল, তোরে তো আমি দেখতেছি এসে। এই বলে পরনের লুঙ্গিটা ভালো করে পেঁচিয়ে বাইরে আসতে আসতে বলল, কি খবর খালেক ভাই? আরে দেলোয়ারকে চিনো না? কোন দেলোয়ার? আমাদের মসজিদের ছেলে দেলোয়ার। হ হ, ওই দেলোয়ার বড় রাস্তায় মরে পড়ে আছে, দেখবা চলো। দেলোয়ারের নাম শুনতেই ভয়াবহভাবে চমকে উঠল নিধি। দৌড়ে এসে দরজার সামনে এসে দাঁড়ালো। মরে পড়ে আছে মানে? কি হয়েছে ওর? ভালো মানুষ হেঁটে আসতেছিল, হঠাৎ একটা মোটরসাইকেল এসে নাকি চাপা দিয়ে চলে গেছে। হেলমেট পরা চালককে কেউ ধরতে পারেনি, এমনভাবে চেপে চলে গেছে একদম সাথে সাথে শেষ সব। কালো হয়ে গেছে রক্তে রাস্তার পিচ। আহারে, মসজিদের বউয়ের আহাজারিতে কান পাতা দেয়। সবাই যাচ্ছে, যাবা তুমি? হ হ, চলো যাব। কি ঘটনায় ভর দুপুরে কও দেখি। বড় ভালো মানুষ মজিদ, ছেলেটাও বড় ভালো। নিধির মনে হচ্ছে সে জ্ঞান হারাবে, পা দুটো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তার, এমন মনে হচ্ছে। এমন অদ্ভুত প্রশান্তি কেন হচ্ছে তার? তার বাবাকে এখনো বলেনি সে সেদিনের নরপিশাচগুলোর নাম। তাহলে বাবা আজ এত দরদ নিয়ে দেলোয়ারের কথা বলতে পারতো না। কিন্তু ওই হেলমেট পরা মোটরসাইকেল চালকটি কে? সে কেন চেপে দিয়ে গেল দেলোয়ারকে? নাকি এটা শুধুই একটা দুর্ঘটনাই? কবিতা এসে জড়িয়ে ধরল নিধিকে। কবিতা দেলোয়ারের কথা সব শুনেছে নিধির কাছে। অন্যরকম একটা শান্তি তারও হচ্ছে। নিধি নিজেকে সামলাতে না পেরে ফুপুর কোলে ঢলে পড়ে জ্ঞান হারায়। তো আজকের পর্ব এতটুকুই ছিল। সামনে আরও চমকপ্রদ পর্ব আসছে। প্রত্যেকটা পর্বই থাকবে রহস্যে ভরা। আর আশা করি প্রত্যেকটা পর্বই আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্রত্যেকটা পর্বেই নতুন নতুন চমক থাকছে। আজকের মতো আল্লাহ হাফিজ।